আচ্ছা, আমাদের সেকেন্ড যে কোর কনসেপ্টটা ওটা হচ্ছে টার্গেট মার্কেটস পজিশনিং অ্যান্ড সেগমেন্টেশন। এটাকে এসটিপিও বলা হয়, উইচ ইজ সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। প্রথমে সেগমেন্টেশন করা হয়, দেন টার্গেটিং করা হয়, অ্যান্ড দেন পজিশনিং করা হয়। তো জিনিসটা কি, যেহেতু অনেক বড় এবং ডাইভার্স মার্কেটের সকল কাস্টমারের সাথে এট আ টাইম কানেক্ট করা পসিবল না, সো মার্কেটার্স কি করে, কিছু প্রিফারেন্স বা কিছু ডিস্টিংক্ট ফিচারের উপর বেস করে পুরো মার্কেটটাকে গ্রুপ অফ কনজিউমার বা সেগমেন্টে ডিভাইড করে থাকে। তো সেগমেন্টেশন কি? সেগমেন্টেশন হচ্ছে ডিভাইডিং দ্য মার্কেট টু গ্রুপস ফোকাসিং অন সিমিলার ফিচার্স। তো অবশ্যই সবাই এক রকমের প্রোডাক্ট পছন্দ করবে না, একই রকমের মুভি, রেস্টুরেন্ট সবাই পছন্দ করে না। তো এই প্রিফারেন্সের উপরে বেস করে ডিস্টিংক্ট গ্রুপকে আইডেন্টিফাই করে সেগমেন্ট করা হয় অন বেসিস অফ সাম প্যারামিটার্স লাইক ডেমোগ্রাফিক ফিচার্স, সাইকোগ্রাফিক, বিহেভিয়ারাল ফিচার্স অ্যান্ড অল। এটা আমরা নেক্সট স্লাইডে ডিটেলসে গিয়ে পড়বো। তো আমি মার্কেটকে সেগমেন্ট করে ফেললাম। তো এখন আমি কি করব, যে কোনো একটা সেগমেন্টকে সিলেক্ট করব টু এন্টার দ্যাট সেগমেন্ট অ্যান্ড মার্কেট মাই প্রোডাক্ট। তো এটাকে আমি বলছি হচ্ছে মার্কেট টার্গেটিং। টার্গেটিং হচ্ছে ডিসাইডিং হুইচ সেগমেন্ট ইউ আর গোয়িং টু এন্টার অর টার্গেট। তো এটা আমি অবশ্যই এরকম একটা সেগমেন্টকে টার্গেট করব যেটা আমার প্রোডাক্টের জন্য সবচেয়ে বেশি লুক্রেটিভ হবে। ওকে, after you are done with targeting, you will start positioning. Positioning কি? Positioning হচ্ছে designing your offering and creating a place in the customer's mind for your particular product. মানে হচ্ছে যে আপনি যে সেগমেন্টটাকে টার্গেট করলেন, এখন ওই সেগমেন্টটাকে আপনি আপনার প্রোডাক্টের ডিস্টিংক্টিভ ফিচার্স, বেনিফিট এসব সম্পর্কে জানাবেন এবং তাদের মাইন্ডে একটা পার্টিকুলার প্লেস ক্রিয়েট করবেন ফর ইয়োর ব্র্যান্ড অর প্রোডাক্ট। এতটুকু বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল হচ্ছে ভলভো। এই এক্সাম্পলটা আপনাদের বইও আছে যে তারা ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদের প্রোডাক্টকে এভাবে পজিশন করার চেষ্টা করেছে যে যখনই সেফটি কথাটা আসবে, আপনি যখন গাড়ি কিনতে চাবেন সেফটিকে এনশিওর করে, তখন যেন সবার আগে তাদের ব্র্যান্ডের নামটা তাদের কনজিউমারের মাথায় আসে। তাদের পজিশনিং যে স্ট্র্যাটেজি, সেটার সেন্ট্রাল বেনিফিট যেটা, ওটা হচ্ছে সেফটি। তো এখন আমরা দেখি যে আমি কনজিউমার মার্কেটকে কিসের কিসের উপর বেস করে সেগমেন্ট করতে পারি। তো এখানে চারটা বেস বলা আছে: জিওগ্রাফিক, ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক অ্যান্ড বিহেভিয়ারাল। আচ্ছা, তো এই যে স্লাইডটা, এটা হচ্ছে একটা টোটাল চ্যাপ্টার আপনাদের বইয়ে, উইচ ইজ চ্যাপ্টার 8। তো আমরা পুরো চ্যাপ্টারটা পড়া আসলে সম্ভব না, তো আমি ব্রিফলি বলে যাচ্ছি। আচ্ছা, তো জিওগ্রাফিক সেগমেন্টেশন কি? যখন আপনি মার্কেটটাকে ডিভাইড করেন ইউজিং ইউনিট সাচ অ্যাজ নেশন, স্টেট, রিজিয়ন, সিটিজ, নেইবারহুডস। এটার যদি আমি একটা ইজি উদাহরণ দেই, সে ইউ ওন আ লোকাল সুপারমার্কেট। তো ওই সুপারমার্কেটটা যেখানে আছে ওইটার একটা নির্দিষ্ট পেরিমিটার পর্যন্ত যেসব কাস্টমার থাকে তারাই অবশ্যই ওখানে আসবে, ওইটার বাইরে থেকে আসবে এটার চান্সেস খুবই কম। তো আপনি যখন আপনার সুপারমার্কেটের অ্যাডভার্টাইজিং করবেন তখন ওই বাউন্ডারির বাইরে কম করবেন এবং ভিতরে বেশি করবেন, কারণ এনি অ্যামাউন্ট অফ মানি ইউ উইল স্পেন্ড বিয়ন্ড দ্যাট boundary will not get back to you. তো সেকেন্ড যে বেসটা ফর সেগমেন্টিং কনজিউমার মার্কেট, দ্যাট ইজ ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন কিসের উপর বেস করে হয়? Divides the market on variables such as age, life stage, gender, income, generation, social class. এটার সাথে কি আপনি আপনার অলরেডি পড়া হয়েছে এরকম কোনো টপিকের মিল খুঁজে পান ভ্যারিয়েবল গুলো দেখে? পার্সোনাল ফ্যাক্টরস পড়েছিলেন মনে আছে? অ্যানালাইজিং কনজিউমার বিহেভিয়ারে ওখানেও ছিল, রাইট? জি ম্যাম। জি।
তো এখানে আমি যদি এক্সাম্পল দেই, তো ধরেন আপনি যদি এজ নিয়ে সেগমেন্ট করতে চান, কেন এতগুলো ভ্যারিয়েবলের প্রয়োজন? ধরেন আপনি এজ নিয়ে সেগমেন্ট করতে চাচ্ছেন and you will segment on the basis of a age which is 25 years. তো একটা 25 years old female and a 25 years old male এর aspiration, wants, needs, demands for a product অবশ্যই ডিফারেন্ট হবে। এজন্য এজের উপর সেগমেন্ট করার পরে আপনার জেন্ডারের উপর আবার সেগমেন্ট করতে হচ্ছে। দেন কামস লাইফ স্টেজ। আপনি 25 ইয়ার ওল্ড একটা মেলের লাইফ স্টেজ, মানে আপনি যদি স্যাম্পল করেন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, হি ক্যান বি ম্যারিড, হি ক্যান বি আনম্যারিড। তো ওইটার উপর বেস করেও তার প্রোডাক্টের যে ডিমান্ডটা বা অ্যাসপিরেশনটা ওটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এটা অনেক ইনডেপথ একটা টপিক, যেটা আমি জাস্ট প্রথম লাইনটা বলে যাচ্ছি। মানে বইয়ে প্রথম লাইন হচ্ছে এটা যে ডিভাইড করা হয় কোন কোন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। এটার একটা পুরো চ্যাপ্টার আছে যেটা আমি আগেও একবার বলেছি, তো আমি শুধু উপর উপর দিয়ে বলে যাচ্ছি কারণ এইটা আমরা এলাবোরেটলি পড়বো না, আমি জাস্ট 4টা বেস সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। দেন আসছে হচ্ছে সাইকোগ্রাফিক। সাইকোগ্রাফিক ডিভাইড করে বায়ার্স অন বেসিক অফ পার্সোনালিটি ট্রেটস, লাইফস্টাইল অ্যান্ড ভ্যালুস। সে আপনি এরকম একটা প্রোডাক্ট লঞ্চ করতে চান which is something new, which is totally different of what the market currently offers now. তো আপনার এখানে টার্গেট করা হবে যারা থ্রাইভ করে টু ট্রাই সামথিং নিউ, অ্যাডভেঞ্চারাস যারা। তো পার্সোনালিটি ট্রেট কি হবে এখানে আপনার সেগমেন্টের? অ্যাডভেঞ্চারাস অর দোজ হু হ্যাভ আ থ্রাইভ টু ট্রাই সামথিং নিউ। দেন আসছে হচ্ছে বিহেভিয়ারাল সেগমেন্টেশন, যেটা ডিভাইড করে হচ্ছে একটা প্রোডাক্টের উপরে একটা কাস্টমারের অ্যাটিটিউডের উপরে বা রেসপন্সের উপরে বা নলেজের উপরে। তো এখানে অনেকগুলো প্যারামিটার আছে, লাইক বায়ার রেডিনেস, লয়্যালটি স্টেটাস। বায়ার রেডিনেস হচ্ছে যে হাউ রেডি ইউ আর টু অ্যাকচুয়ালি ট্রাই সামথিং নিউ অর টু বাই দ্যাট প্রোডাক্ট। তো আপাতত আপনারা শুধু এতটুকু জানেন যে 4টা বেজ আছে, জিওগ্রাফিক, ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক, বিহেভিয়ারাল, এবং এটা কোন কোন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে কনজিউমার মার্কেটকে সেগমেন্ট করে। ওকে, আর যদি আপনি এ সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চান তাহলে অবশ্যই চ্যাপ্টার 8টা একবার রিডিং করতে পারেন। দেন আসছে হচ্ছে যে আমি যে সেগমেন্টেশনটা করব ওটা যে ইফেক্টিভ হবে ওটার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে to make sure that your segmentation is effective. কারণ প্রত্যেকটা সেগমেন্টেশন স্কিম ইউজফুল না। আপনি যে সেগমেন্টেশনটা করবেন ওটা অবশ্যই ইউজফুল হতে হবে। তো ওটার ক্রাইটেরিয়া হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে মেজারেবল। মেজারেবল হচ্ছে যে আপনি যেই সেগমেন্টটা করতে চাচ্ছেন ওটার অবশ্যই আপনি মেজার করতে পারতে হবে, মানে ওটার সাইজ কতটুকু, ওখানে কত জোন আছে, ওদের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ওইটা এক্স্যাক্টলি আপনি যেন মেজার করতে পারেন। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সাবস্ট্যান্সিয়াল। সাবস্ট্যান্সিয়াল হচ্ছে যে প্রথমে আমি বললাম যেন সাইজটাকে আমি মেজার করতে পারি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে সাইজটা যেন বিগ এনাফ হয়। অবশ্যই যদি একটা সেগমেন্ট 100 জনের হয় ওটাতে আপনি এন্টার করতে চাবেন না, কারণ ওখানে কোনো গ্রোথ নেই। তো সেগমেন্টটা লার্জ এবং প্রফিটেবল এনাফ হওয়াকে আমি বলছি সাবস্ট্যান্সিয়াল। দেন হচ্ছে অ্যাক্সেসিবল, যেটা ওয়ার্ডটা শুনেই বোঝা যাচ্ছে যে অবশ্যই আপনি সেগমেন্টটাকে যেন রিচ এবং সার্ভ করতে পারেন ইফেক্টিভলি, এটা এনশিওর করতে হবে। 4 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েবল। আপনি অনেক কিছুর উপর বেস করে, এর আগের স্লাইডে আপনি দেখেছেন যে 4টা জিনিসের উপর বেস করে আপনি সেগমেন্ট করছেন। তো অনেকগুলো এবং অনেক রকমের সেগমেন্ট আসবে। তো একটা সেগমেন্ট যেন আরেকটা সেগমেন্ট থেকে ডিফারেন্ট হয় বা ডিফারেন্সিয়েবল হয়, আপনি যেন ডিস্টিংগুইশ করতে পারেন যে এই সেগমেন্টটা একটা প্রোডাক্টের জন্য যে রেসপন্সটা করছে অন্য একটা সেগমেন্ট ডিফারেন্ট ভাবে রেসপন্ড করছে।
যদি ডিফারেন্ট ভাবে রেসপন্স না করে বা যদি এরকম ডিস্টিংগুইশেবল না হয় তাহলে এরা সেপারেট সেগমেন্টকে রিপ্রেজেন্ট করবে না। 5 নম্বর হচ্ছে অ্যাকশনেবল। অ্যাকশনেবল হচ্ছে যে আপনি যেই সেগমেন্টটা চুজ করেছেন বা যেই সেগমেন্টটাতে অপারেট করবেন বলে চিন্তা করছেন ওইটাকে অ্যাকচুয়ালি সার্ভ করার মতো আপনার কেপাবিলিটিস আছে নাকি না, যে আপনি এরকম প্রোগ্রাম ফর্মুলেট আদৌ করতে পারবেন কিনা টু অ্যাট্রাক্ট অর সার্ভ দ্যাট পার্টিকুলার সেগমেন্ট। বুঝতে পেরেছেন পাঁচটা? ম্যাম মেজারেবল আর ডিফারেন্সিয়েবলটা আরেকবার একটু বললে ভালো। আচ্ছা, মেজারেবল হচ্ছে যে আপনার সেগমেন্টের যে সাইজটা ওইটা আপনার ডিস্টিংটিভলি মেজার করতে পারতে হবে। ধরেন আপনি জানতে চাচ্ছেন যে কারা কারা সুপারহিরো ফিল্মস পছন্দ করে, এটার উপর বেস করে আপনি একটা সেগমেন্ট বানাতে চাচ্ছেন। তো এটা জানার জন্য বা এটাকে মেজার করার জন্য আপনার ওই সেগমেন্টে কে কে পড়ে জানতে হবে, এক্সাক্ট সাইজটা। তো ওই সেগমেন্টটাকে যদি আপনি মেজার করতে না পারেন তাহলে ওইটা একটা ইফেক্টিভ সেগমেন্টেশন হবে না। বোঝা গিয়েছে? ম্যাম তাহলে এটা সাবস্টেন্সিয়ালি মনে হচ্ছে না। না, সাবস্ট্যান্সিয়াল হচ্ছে প্রথমটা হচ্ছে যে সাইজ, যে কত জন আছে। সেকেন্ডটা বলছে যে সাইজটা লার্জ ইনাফ হতে হবে যেন ওইটা প্রফিটেবল এনাফ হয়। প্রথমটা হচ্ছে যে কতজন আছে এটা আমি মেজার করব, সেকেন্ডটা হচ্ছে যে ওই সাইজটা যেন লার্জ এনাফ হয় এটা আমি এনশিওর করব এবং ওটার জন্য প্রফিটেবল এনাফ হয় এটা আমি এনশিওর করব। পার্থক্য বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ম্যাম ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল হচ্ছে যে দুটো সেগমেন্টের মধ্যে আপনি পার্থক্য করতে পারতে হবে আপনাকে। কিভাবে? যে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি যদি দুটো সেগমেন্টের সামনে প্লেস করেন তাহলে অবশ্যই তারা ডিফারেন্ট ভাবে রেসপন্ড করবে টু দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। কারণ যেসব ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি সেগমেন্ট করেছেন ওটা যদি অ্যাকচুয়ালি ভায়াবল হয় তাহলে অবশ্যই রেসপন্স ডিফারেন্ট আসবে। আপনাদের বইয়ে একটা উদাহরণ আছে, ইফ আই এম নট রং, যে ম্যারিড এন্ড আনম্যারিড ওমেন রেসপন্ড সিমিলারলি টু আ সেল অফ পারফিউম। তো অ্যাকচুয়ালি তারা সেপারেট সেগমেন্ট কনস্টিটিউট করে না, কারণ আমি যদি ম্যারিড এবং আনম্যারিড মানে এই লাইফ স্টেজের উপর ডিপেন্ড করে সেগমেন্ট করছি ওমেনদের, কিন্তু তারা একটা পারফিউম সেলের জন্য সেম ভাবে রেসপন্ড করছে, অ্যাজ তারা সেম ভাবে রেসপন্ড করছে, তো এই সেগমেন্টেশনটা কারেক্ট হয়নি। বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, দেন আসছে হচ্ছে মাইকেল পোর্টার 5 ফোর্সেস, যেটা আমরা আইবিএম এ পড়েছিলাম। আপনাদের কি কারো মনে আছে? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে পড়েছিলাম আমরা এটা। তো কোনো একটা মার্কেট সেগমেন্টের অ্যাট্রাকটিভনেস ডিটারমাইন করার জন্য মাইকেল পোর্টারের এই 5টা ফোর্স ইউজ করা হয়। আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য আপনি একটু খেয়াল করবেন। প্রথমটা হচ্ছে সেগমেন্টেশন ক্রাইটেরিয়া, 5টা যেটা আমরা পড়লাম ওটা হচ্ছে সেগমেন্টেশনটা করা ইফেক্টিভ হয়েছে নাকি না। আর এই 5টা ফোর্স কি, যে আপনি সেগমেন্টটা অ্যাট্রাকটিভ নাকি না টু এন্টার, যে অ্যাকচুয়ালি আপনি ওই সেগমেন্টটা এন্টার করবেন নাকি না ওইটা জাজ করার জন্য হচ্ছে এই 5টা ফোর্স। আমি আবার বলবো। জি ম্যাম। আচ্ছা, ইফেক্টিভ সেগমেন্টেশন ক্রাইটেরিয়া, আপনি যে সেগমেন্টেশনটা করেছেন ওই সেগমেন্টেশনটা ইফেক্টিভ হয়েছে নাকি না এটা জাজ করে হচ্ছে এই 5টা ক্রাইটেরিয়া। এবং সেগমেন্টেশন করার পরে আপনি কোন সেগমেন্টে এন্টার করবেন টু অ্যাকচুয়ালি মার্কেট ইউর প্রোডাক্ট, কোন সেগমেন্টের অ্যাট্রাকটিভনেস সবচেয়ে বেশি, মানে কোন সেগমেন্টটা সবচেয়ে বেশি লুক্রেটিভ, এটা জাজ করে হচ্ছে মাইকেল পোর্টারস 5 ফোর্সেস। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তো এখানে প্রথম যেটা আমরা নিচ থেকে শুরু করি, কম্পিটিটিভ রাইভালরি। এটা কি ছিল, যে যদি কোনো একটা সেগমেন্টে অনেকগুলো স্ট্রং এবং অ্যাগ্রেসিভ কম্পিটিটর থাকে তাহলে অবশ্যই ওই সেগমেন্টটা আনঅ্যাট্রাকটিভ। কারণ এখানে যদি আপনি এন্টার করতে চান এবং অ্যাকচুয়ালি এক্সেল করতে চান তাহলে এটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, অ্যান্ড দেয়ার উইল বি প্রাইস ওয়ার্স, দেন অ্যাডভার্টাইজিং ব্যাটলস, নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হবে কতদিন পর পরে, ওটার জন্য আপনার আবার কাউন্টার প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে হবে যেটা এক্সপেন্সিভ হবে। মেইন পয়েন্ট হচ্ছে যদি এরকম অ্যাগ্রেসিভ এবং স্ট্রং কম্পিটিটর অলরেডি ওই সেগমেন্টে থাকে তাহলে ওখানে কম্পিট করা এক্সপেন্সিভ হয়ে যায় এবং এক্সেল করা অনেক ডিফিকাল্ট হয়। নেক্সট যাচ্ছি,
থ্রেট অফ নিউ এন্ট্রান্স। এখানে ফার্স্ট আমি কতগুলো কনসেপ্ট নিয়ে আপনাকে বলি। তো কোনো একটা সেগমেন্টে দুই রকমের ব্যারিয়ার থাকে। আবার বলছি, যে কোনো একটা সেগমেন্টে দুই রকমের ব্যারিয়ার থাকে, এন্ট্রি ব্যারিয়ার, এক্সিট ব্যারিয়ার। মানে আপনি কত ইজিলি এন্টার করতে পারছেন, আপনি কত ইজিলি এক্সিট করতে পারছেন। অনেক রকমের সিচুয়েশন থাকতে পারে। প্রথম হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার হাই, এক্সিট ব্যারিয়ার লো। মানে আপনি এটাতে ঢোকার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে, কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন অনেক ইজিলি। এটাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনি যদি বাই চান্স ওখানে খারাপ পারফর্ম করেন তাহলে আপনি খুব ইজিলি বের হয়ে যেতে পারছেন। আরেকটা যে সিচুয়েশন হতে পারে ওটা হচ্ছে বোথ এন্ট্রি অ্যান্ড এক্সিট ব্যারিয়ার্স আর হাই, যে আপনার ওখানে ঢোকার জন্য যথেষ্ট ঝামেলা হবে এবং বের হওয়ার জন্য যথেষ্ট ঝামেলা হবে। এই সব যে সেগমেন্ট গুলো, এটাতে সুবিধা যেটা ওটা হচ্ছে এটার প্রফিট পোটেনশিয়াল অনেক হাই। কারণ অ্যাজ দুটো ব্যারিয়ারই হাই, ইউ কান্ট অ্যাকচুয়ালি লিভ ইট অ্যান্ড ইউ কান্ট ইভেন এন্টার ইট ভেরি ইজিলি। একবার এন্টার করার পরে অ্যাজ সবাই এন্টার করতে পারে না, ইউ ক্যান প্লে দ্য ফিল্ড ভেরি ওয়েল। কিন্তু এখানে একটা রিস্ক থেকে যায়, ওটা হচ্ছে যদি আপনি পুয়ারলি পারফর্ম করেন তাহলে আপনার ওখানেই থাকতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ইট আউট। আপনি সেগমেন্টটা থেকে বের হতে পারবেন না। আরেকটা সিচুয়েশন কি হতে পারে, যে বোথ এন্ট্রি অ্যান্ড এক্সিট ব্যারিয়ার্স আর লো, যে আপনি ইজিলি ঢুকে ইজিলি বের হয়ে যেতে পারবেন। তো সবচেয়ে খারাপ কেস কোনটা? সবচেয়ে খারাপ কেস হচ্ছে যেখানে এন্ট্রি লো অ্যান্ড এক্সিট ব্যারিয়ার হাই। কেন? কারণ ধরেন একটা সেগমেন্ট এখন প্রফিটেবল, তো আপনি ওটাতে খুব ইজিলি এন্টার করলেন, কিন্তু যখন অনেকগুলো নিউ এন্ট্রেন্টের জন্য বা অনেকগুলো অল্টারনেটিভের জন্য ওই সেগমেন্টটার এই লুক্রেটিভ যে পয়েন্টটা এটা কমে যাবে, তখন আপনি আর ওখান থেকে এক্সিট করতে পারবেন না। মানে যখন এটা ক্যাপাসিটি এক্সিড করবে বা যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন আপনি লিভ করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট। মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কত ইজিলি অন্য একটা প্রোডাক্ট দিয়ে রিপ্লেস হয়ে যেতে পারে। তো একটা সেগমেন্ট আনঅ্যাট্রাকটিভ হবে যদি ওখানে অনেকগুলো সাবস্টিটিউট থাকে, অবশ্যই, কারণ অনেক ইজিলি রিপ্লেস হয়ে যেতে পারে আপনার প্রোডাক্টটা। এটা কখন হয়? যখন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়, তখন খুব ইজিলি একটা প্রোডাক্ট এরকম গায়েব হয়ে যেতে পারে মার্কেট থেকে, কারণ ওটার কোনো নিড এবং ডিমান্ড আর থাকে না। আরেকটা যেটা ওটা হচ্ছে যখন অনেকগুলো সাবস্টিটিউট থাকে তখন আপনার প্রাইসিং এ একটা লিমিট চলে আসে বা আপনার প্রফিট মার্জিনে একটা লিমিট চলে আসে। কারণ সেম জিনিস যখন দুইজন প্রোভাইড করছে, অবশ্যই তাদের প্রাইসের মধ্যে খুব একটা পার্থক্য হতে পারবে না। আপনার সাবস্টিটিউট যদি তার প্রাইস ধরেন কমিয়ে দিল, তাহলে আপনারও ওটা কমিয়ে দিতে হবে, কারণ না হলে সবাই ওটা কিনবে। দেন আসছে হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স। তো একটা সেগমেন্ট কখন আনঅ্যাট্রাকটিভ হবে এই পয়েন্টের উপর বেস করে। একটা সেগমেন্ট তখন আনঅ্যাট্রাকটিভ হবে যখন সাপ্লায়াররা ইচ্ছা মতো তাদের দাম বাড়িয়ে দিতে পারে বা যে কোয়ান্টিটিটা তারা প্রোভাইড করছে ওটা কমিয়ে দিতে পারে। এই পাওয়ারটা সাপ্লায়ারদের কাছে কখন থাকবে? যখন আপনার কাছে অপশন কম থাকবে অ্যাজ আ বায়ার। মানে ওই জিনিসটা সাপ্লাই কেবলমাত্র তারাই করে, সো হোয়াট এভার দে ডু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এটা একটা কারণ। বা সাপ্লায়াররা অনেক বেশি অর্গানাইজড বা কনসেন্ট্রেটেড, অথবা যেই জিনিসটা তারা প্রোভাইড করছে ওটা আপনার প্রোডাক্টের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইনপুট, তো ইউ কান্ট অ্যাকচুয়ালি বার্গেন অন দ্যাট। অথবা আরেকটা যেটা কারণ আপনাদের বইয়ে আছে ওটা হচ্ছে সুইচিং কস্টটা হাই। মানে আপনি যদি অন্য কোনো সাপ্লায়ার থেকে ওইটা এখন সোর্স করতে চান তাহলে আপনার সুইচিং কস্ট অনেক হাই হবে। তো এই সবগুলোর জন্য বেস্ট ডিফেন্স যেটা ওটা হচ্ছে যে আপনি মাল্টিপল সাপ্লাই সোর্সেস রাখবেন, অথবা আপনি এরকম একটা সিচুয়েশন বা ডিল স্ট্রাইক করতে চাবেন যেখানে দুইজনের জন্যই উইন উইন সিচুয়েশন। লাস্ট যেটা আসছে ওটা হচ্ছে থ্রেট অফ বায়ার্স গ্রোয়িং বার্গেনিং পাওয়ার বা বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার্স। তো এক্ষেত্রে একটা সেগমেন্ট কখন আনঅ্যাট্রাকটিভ হবে?
এটা আগেরটার মতনই সেম। যখন আপনার প্রোডাক্টটা আনডিফারেন্সিয়েটেড হবে, এটার মানে হচ্ছে আপনি এরকম কোনো কিছু প্রোভাইড করছেন না যেটা খুব ইউনিক, আপনি নর্মাল কিছু প্রোভাইড করছেন, তখন কি হবে, আপনার সুইচিং কস্টটা লো হবে অ্যাজ আ বায়ার, এবং আপনার বায়াররা প্রাইস সেন্সিটিভ হবে। তো এখানে বেস্ট ডিফেন্স কি? বেস্ট ডিফেন্স হচ্ছে যে আপনি সুপিরিয়র অফার প্রোভাইড করার চেষ্টা করবেন যেন আপনার বায়ার বা আপনার কাস্টমার রিফিউজ করতে না পারে। এই 5টা পয়েন্ট বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো আমাদের 3 নম্বর যে কোর কনসেপ্টটা, ওটা হচ্ছে অফারিংস এন্ড ব্র্যান্ডস। ব্র্যান্ডস এর পার্টটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অফারিং কি? অফারিং হচ্ছে যে কাস্টমারের নিড ফুলফিল করার জন্য যেই ভ্যালু প্রপোজিশনটা বা যেই জিনিসটা আপনি অ্যাজ আ প্রোডাক্ট অর সার্ভিস অর ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স কাস্টমারের সামনে প্রেজেন্ট করেন, ওটাই হচ্ছে অফারিং। হোয়াট ইজ মার্কেটেড, যেই 8টা পয়েন্ট ছিল না, গুডস, সার্ভিসেস, এক্সপিরিয়েন্স, এগুলো সব হচ্ছে অফারিং। ব্র্যান্ড কি? ব্র্যান্ড হচ্ছে যখন একটা অফারিং একটা নোন সোর্স থেকে আসে। ব্র্যান্ড কি করে? ব্র্যান্ড একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে ডিফারেন্সিয়েট করে ফ্রম আদার প্রোভাইডার্স হু প্রোভাইড দ্য সেম প্রোডাক্ট অর সার্ভিসেস। তো এই যে ডিফারেন্সটা, এটা অনেক রকমের হতে পারে, যেমন এটা ফাংশনাল হতে পারে, রেশনাল হতে পারে, ইমোশনাল হতে পারে। তো এখানে ব্র্যান্ডের যে ডেফিনেশনটা আছে, ওটা হচ্ছে যে a brand is a name, term, sign, symbol or design or a combination of them intended to identify goods or services of one seller or group of sellers and to differentiate them from those of competitors. আমি কখনোই ডেফিনেশন লিখতে দিব না। তো এখানে যেটা বলা হয়েছে ওটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারের মাথায় আপনার প্রোডাক্টকে একটা ডিফারেন্সিয়েটেড প্রোফাইলে সেট করতে চান। এটার একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি কখনো কাউকে বলতে শুনেছেন যে আমি হোন্ডা চালাই। জি ম্যাম। সে কিন্তু আসলে বলতে চাচ্ছে যে আমি বাইক চালাই, এবং তার বাইকের যে ব্র্যান্ডটা ওটা মনে হয় হোন্ডা না, কিন্তু হোন্ডা তাদের ব্র্যান্ডটাকে এরকম ভাবে তাদের কাস্টমারের মাইন্ডে প্লেস করেছে যে এখন বাইকের সিনোনিম হয়ে গেছে হোন্ডা। সেম অ্যাজ কোক। আপনি দেখবেন রেস্টুরেন্টে গিয়ে আপনি কখনো কোল্ড ড্রিঙ্ক চান না, আপনি কোক চান, দেন আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি স্প্রাইট খাবেন নাকি ফান্টা খাবেন। মানে যে আপনি আপনার যে প্রোডাক্টটা ওটাকে এভাবে ডিফারেন্সিয়েট করেছেন যে that has occupied a special place in the customer's mind on the basis of differences which are functional, rational or emotional. ফাংশনাল, রেশনাল এবং ইমোশনাল বলতে আমি কি বোঝাচ্ছি? ফাংশনাল বলতে আমি বোঝাচ্ছি যে আপনার প্রোডাক্টটার এমন কিছু ইউনিক ফাংশনাল ডিফারেন্স আছে যেটা অন্য কেউ প্রোভাইড করছে না। ইমোশনাল হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটাকে এভাবে ব্র্যান্ড করেছেন যে, যেমন ধরেন ডেইরি মিল্কের অ্যাড গুলো, যেমন তারা প্রথমে অ্যাড যেগুলো এয়ার করতো ওগুলোতে বাচ্চাদেরকে বেশি ফোকাস করতো, দেন আসলো কি তারা কিডস থেকে অ্যাডাল্টে গেল, এরপরে দেখালো যে আপনি যখন জীবনে কিছু বড় অ্যাচিভ করেন তখন ওটাকে সেলিব্রেট করার জন্য আপনি ডেইরি মিল্ক খান। এরপরে তারা এটাকে মার্কেট করলো হচ্ছে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড হয়ে, গিফট হিসেবে আপনি ডেইরি মিল্ক দিতে পারেন। রক্ষাবন্ধনের, দিওয়ালির গিফট বক্স আনলো। আরেকটা টাইপের মার্কেট কি করলো যে ইউ ক্যান হ্যাভ ইট এভরি ডে, ইটস আ ডেজার্ট, কুছ মিঠা হো যায় দিয়ে যেই একটা ছিল। তো আমি এই মাত্র যেই এক্সাম্পলটা দিলাম ওটা হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ডটাকে কিভাবে পজিশন করছেন আপনার কাস্টমারের মাইন্ডে, যে when you can actually have it or when you actually need it. বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা পড়বো ওটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। পজিশনিং কি? এটা আমরা আগের ক্লাসে পড়েছি ইন দ্য সেকশন অফ এসটিপি, which is segmentation, targeting and positioning. তো ব্র্যান্ড পজিশনিং কি? এটা হচ্ছে ওই স্পেসটা যেটা একটা ব্র্যান্ড পজেস করে একটা কাস্টমারের মাইন্ডে উইথ রেসপেক্ট টু ইটস কম্পিটিটরস। এখানে যেই
ডেফিনেশনটা দেয়া আছে, ওটা হচ্ছে পজিশনিং ইজ দ্য অ্যাক্ট অফ ডিজাইনিং আ কোম্পানিজ অফারিং অ্যান্ড ইমেজ টু অকুপাই আ ডিস্টিংটিভ প্লেস ইন দ্য মাইন্ডস অফ দ্য টার্গেট মার্কেট। এটাই আমি মাত্র বললাম যে একটা স্পেস যেটা একটা ব্র্যান্ড পজেস করে একটা কাস্টমারের মাইন্ডে উইথ রেসপেক্ট টু ইটস কম্পিটিশন। ব্র্যান্ড পজিশনিং ইম্পর্টেন্ট কেন? কারণ এটা ইনক্রিজ করে মার্কেট শেয়ার এবং হেল্প করে একটা ব্র্যান্ডকে স্ট্রংলি স্ট্যাবলিশ হতে। তো একটা কোম্পানি ফার্স্টে ডিসকভার করে মার্কেটের ভ্যারিয়াস নিডস এবং গ্রুপস এবং সেগমেন্ট করে, দেন টার্গেট করে সেই নিডগুলোকে বা সেই সেগমেন্টকে যেটাকে সে বেস্ট ওয়েতে সার্ভ করতে পারবে। দেন পজিশন করে তার অফারিং ডিস্টিংটিভলি যেন কাস্টমারের মাইন্ডে একটা ডিফারেন্সিয়েটেড ইমেজ তৈরি করতে পারে। তো এই তিনটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং এর স্টেপ, এস, টি অ্যান্ড পি: সেগমেন্টেশন, টার্গেটিং এবং দেন পজিশনিং। তো একটা গুড পজিশনিং এ কি কি থাকবে? গুড পজিশনিং অফ এনি প্রোডাক্ট এনশিওর করবে প্রথমে আ ফুট ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড আ ফুট ইন দ্য ফিউচার। মানে হচ্ছে প্রোডাক্টকে পজিশন করতে হবে কারেন্ট মার্কেটের নিডকে অ্যাসেস করে, অ্যাট দ্য সেম টাইম কনসিডার করতে হবে ফিউচারকে টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ আ পসিবিলিটি টু ইমপ্রুভ, এবং সেকেন্ডলি এনশিওর করতে হবে যে ইট কন্টেইনস বোথ দ্য শেয়ার অফ হেড অ্যান্ড দ্য শেয়ার অফ হার্ট। এখানে শেয়ার অফ হেড মানে বোঝানো হচ্ছে যে ওইসব ফাংশনাল বেনিফিট যেটা ওই প্রোডাক্টটা অফার করে, এবং শেয়ার অফ হার্ট হচ্ছে ওইসব ইমোশনাল বেনিফিট যেটা ওই প্রোডাক্টটা অফার করে। তো এখন আপনার প্রোডাক্টটাকে ঠিকভাবে পজিশন করার জন্য আপনার একটা কাস্টমার ফোকাসড ভ্যালু প্রপোজিশন ক্রিয়েট করতে হবে। ভ্যালু প্রপোজিশন কি? ভ্যালু প্রপোজিশন একটা ক্লিয়ার রিজনকে স্টেট করে যে কেন আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা পিক করবে ওভার ইয়োর কম্পিটিটরস প্রোডাক্ট। এক্ষেত্রেও ওই ফাংশনাল এবং ইমোশনাল বেনিফিট আসবে অ্যাজ দ্য রিজনস অফ ইট। এখানে দেখেন পারডিউ এবং ডমিনোজের ভ্যালু প্রপোজিশন দেয়া আছে। তাদের টার্গেট কাস্টমার কারা, তারা কি বেনিফিট প্রোভাইড করছে বা কি ভ্যালু তারা অফার করছে, এই তিনটা কলাম এখানে দেয়া আছে। এবং যে 3 নাম্বার কলামটা আছে which is value proposition, এটাকে আপনি রিজন টু বিলিভও বলতে পারেন। দেন আসছে হচ্ছে ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট, যেটা এক্সপ্লেইন করে যে ব্র্যান্ডটা বেসিক্যালি কি করে, কাদের টার্গেট করে, কি বেনিফিট প্রোভাইড করে। ব্র্যান্ড পজিশনিং স্টেটমেন্ট একটা গাইড হিসেবে কাজ করে ব্র্যান্ডের জন্য টু এনশিওর যে তাদের সকল এফোর্ট কনসিস্টেন্ট থাকে উইথ দিস স্টেটমেন্ট। ইন শর্ট, এটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য ব্র্যান্ড। এখানে মাউন্টেন ডিউ এর পজিশনিং স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। তো একটা পজিশনিং স্টেটমেন্টের একটা স্ট্রাকচার এবং কয়েকটা পার্ট থাকে। প্রথম পার্টে থাকে হচ্ছে টার্গেট কাস্টমার। ইন দিস কেস এখানে কি, টু ইয়াং অ্যাক্টিভ সফট ড্রিঙ্ক কনজিউমার্স হু হ্যাভ লিটল টাইম ফর স্লিপ, এটা হচ্ছে তাদের টার্গেট কাস্টমার। দেন আসছে হচ্ছে ব্র্যান্ড নেম মাউন্টেন ডিউ। দেন আসে হচ্ছে ক্যাটাগরি আন্ডার উইচ ইট ফলস ইজ আ সফট ড্রিঙ্ক। দেন আসে হচ্ছে দ্য রেশনাল অর ইমোশনাল বেনিফিট যেটা এই প্রোডাক্টটা প্রোভাইড করে, which is what that gives you more energy than any other brand. দেন যে পার্টটা থাকে ওটা হচ্ছে এই ব্র্যান্ডের পিওডি বা রিজন টু বিলিভ দ্য বেনিফিট। পিওডি হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। এটা এখানে কি, বিকজ ইট হ্যাজ দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্যাফিন। এটা যদি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজেশনের সুবিধা করে দিই আমি, তাহলে দেখেন রেড পার্টটা হচ্ছে টার্গেট কাস্টমার, এরপরে আসছে ব্র্যান্ড নেম, এরপরে আসছে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, এরপরে হচ্ছে দ্য বেনিফিট ইট গিভস ইউ অ্যান্ড ওয়াই আই উড বিলিভ দ্যাট।
ম্যাম সবগুলোতে কি এরকম করেই বলা হয়, মানে যে কোনো ব্র্যান্ডে? এটা মোস্ট অফ দ্য টাইমে এই স্ট্রাকচারটাই ফলো করা হয়। এবং আমি যদি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেই, যে আপনি ধরেন আমি আপনাকে একটা ব্র্যান্ড দিলাম এবং তার জন্য এক্সিস্টিং যেটা আছে ওইটা বাদে আপনি নিজে একটা পজিশনিং স্টেটমেন্ট লিখেন, তো আপনি এই স্ট্রাকচারটাই ফলো করবেন। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো বইয়ে আপনাদের একটা এক্সাম্পল আছে, ওটা হচ্ছে মেথডের। এটা একটা ক্লিনিং সাপ্লাইয়ের ব্র্যান্ড। মেথড became the seventh fastest growing company by redefining the cleaning household products. তারা কিছু মাইনর বাট নেসেসারি চেঞ্জেস আনে, লাইক অ্যাট্রাকটিভ, প্র্যাকটিক্যাল, আর্গোনমিক্যালি ডিজাইনড প্যাকেজিং অফ দ্য প্রোডাক্ট, যেটা প্রোডাক্টটাকে গ্রিপ করা ইজিয়ার করে এবং এস্থেটিক্যালিও বেটার করে। আরেকটা যেটা ওরা চেঞ্জ আনে ওটা হচ্ছে, নর্মালি লিকুইড সোপ যখন আপনি ডিসচার্জ করাতে চান আপনার বটলটাকে আপসাইড ডাউন করতে হয়। তো তারা কি করে, যে লিকুইডের ডিসচার্জ অপশনটা বটমেই রাখে যেন আপসাইড ডাউন করতে না হয়। এই সব কিছু এবং অ্যালং উইথ সাম ব্রাইট কালার্স অ্যান্ড এক্সাইটিং ফ্লেভার, মেথড একটা ইউনিক পজিশনিং অ্যাচিভ করে। ওকে, তো এই এক্সাম্পলটা দিয়ে আপনাদের এই চ্যাপ্টারটা শুরু হয়, একদম চ্যাপ্টারের ফার্স্টে আছে, একবার পড়বেন অবশ্যই। দেন আসছে হচ্ছে পজিশনিং এর জন্য নিজের প্রোডাক্ট এবং কম্পিটিশনের মধ্যে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস ডিফাইন করতে হয়। আবার বলছি, পজিশনিং করার জন্য আপনার নিজের প্রোডাক্ট এবং কম্পিটিটরের প্রোডাক্টের মধ্যে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস ডিফাইন করতে হবে। তো ডিসাইডিং অন পজিশনিং রিকোয়ার্স থ্রি থিংস, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ডিটারমাইনিং দ্য ফ্রেম অফ রেফারেন্স, স্পেসিফাইং পিওপি এন্ড পিওডি। পিওপি হচ্ছে পয়েন্ট অফ প্যারিটি এবং পিওডি হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স, এবং ব্র্যান্ড মান্ত্রা। তো আমি ফার্স্টটা দেখি, ডিটারমাইনিং আ ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স ডিটারমাইন করা হয় টার্গেট মার্কেট এবং রেলিভেন্ট কম্পিটিশনকে আইডেন্টিফাই করার মাধ্যমে। মানে কোন ব্র্যান্ডগুলো কম্পিট করতে পারে আপনার ব্র্যান্ডের সাথে, এবং তাদেরকে ফোকাস করেই আপনি একটা কম্পিটিটিভ অ্যানালাইসিস করবেন। এখানে প্রথম যে স্টেপটা ওটা হচ্ছে আইডেন্টিফাইং কম্পিটিটরস, যেটা ক্যাটাগরি মেম্বারশিপ ডিটারমাইন করে। ক্যাটাগরি মেম্বারশিপ কি? ক্যাটাগরি মেম্বারশিপ রেফার্স টু দ্য সেটস অফ প্রোডাক্ট যার সাথে ব্র্যান্ড কম্পিট করে এবং যারা ক্লোজ সাবস্টিটিউট অফ দ্যাট ব্র্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, তো এখানে মেইন যে কোয়েশ্চেনটা আসে ওটা হচ্ছে আপনার কম্পিটিশন কারা। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা ওটা হচ্ছে কম্পিটিটর কারা। এখানে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, ধরেন কোকা কোলার কম্পিটিটর হচ্ছে এরা সবাই। মানে সবাই যারা ওই নিডটা ফুলফিল করে যেটা আমার প্রোডাক্ট ফুলফিল করছে, তারা সবাই আমার কম্পিটিটর। সে এখানে কোকা কোলার কম্পিটিটর আছে ফ্রম ওয়াটার টু সোডা টু জুস টু টি অ্যান্ড কফি, এভরিওয়ান ইজ আ competitor as all of them serves the basic need of quenching thirst, being a beverage. আপনাদের বই এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে মার্কেট বেসড, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড। আমি এখানে মার্কেট বেসড কনসেপ্টটা বললাম, যে আমি যে নিডটা ফুলফিল করার জন্য টার্গেট করছি ওই নিডটা যেই সব প্রোডাক্ট দিয়ে ফুলফিল হয় বা ফিউচারে হতে পারে, ওরা সবাই হচ্ছে আমার প্রোডাক্টের জন্য কম্পিটিটর। ওকে, সেকেন্ড যে স্টেপটা ওটা হচ্ছে অ্যানালাইজিং কম্পিটিটর। এটা আমি কিভাবে করব? বাই ডুইং সোয়াট অ্যানালাইসিস। এটা আমরা অলরেডি পড়েছি। সোয়াটের চারটার মানে কি বলেন? আপনারা এটা জানেন? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস। এক্স্যাক্টলি। তো এখানে আপনি আপনার অপরচুনিটিকে আপনার স্ট্রেংথে কনভার্ট করতে পারেন, এবং আপনি যদি আপনার উইকনেসকে গার্ড না করেন বা ওভারকাম না করেন তাহলে ওটা আপনার থ্রেট হয়ে যেতে পারে। এটা আমরা আগের পার্টে পড়েছিলাম। তো এক্ষেত্রে দেখেন, একটা
কোম্পানির সার্ভে দেয়া আছে যেখানে কাস্টমাররা 3টা কম্পিটিটর ব্র্যান্ডকে উইচ ইজ এ বি এন্ড সি কিছু অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে রেট করেছে। এখানে পি হচ্ছে পুয়ার, এফ হচ্ছে ফেয়ার, জি হচ্ছে গুড এবং ই হচ্ছে এক্সেলেন্ট। ধরেন এটা আপনি সার্ভে করেছেন আপনার 3টা কম্পিটিটর ব্র্যান্ডকে, তো আপনি এই 3জনের মধ্যে কাকে অ্যাটাক করবেন বা আপনার কাকে অ্যাটাক করা উচিত? প্রথমে কি উইক উইক পয়েন্টকে অ্যাটাক করা উচিত না? অবশ্যই আপনি তাকে অ্যাটাক করবেন এবং কোনো একটা কম্পিটিটরকে সেই জায়গায় অ্যাটাক করবেন যেখানে সে সবচেয়ে বেশি ভালনারেবল। তো এক্ষেত্রে আমি কখনোই কি বি কে অ্যাটাক করব না, কারণ তারা বেশিরভাগ পয়েন্টেই গুড এবং একটাতে এক্সেলেন্ট। কম্পিটিটর এ কে আমি প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই দুটো পয়েন্টে অ্যাটাক করতে পারি, এবং কম্পিটিটর সি কে আমি ইন আ হোল অ্যাটাক করতে পারি কারণ তাদের অবস্থা একটু নড়বড়ে। তো এই এক্সাম্পলটাই আপনাদের বইয়ে আছে, ওখান থেকে অবশ্যই একবার রিডিং করবেন। তো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট which is POP and POD. POP হচ্ছে পয়েন্ট অফ প্যারিটি, POD হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। তো প্রথমে আমরা POD দেখি। PODs are the attributes or benefits that consumers strongly associate with a brand, positively evaluate and believe they could not find to the same extent with a competitive brand. মানে এরকম বেনিফিট যেটা কেবলমাত্র আপনার ব্র্যান্ডের মধ্যেই আছে which is a USP of your brand, এবং ওই এক্সটেন্টে অন্য কোনো কম্পিটিটর ব্র্যান্ড ওই নিডটাকে ফুলফিল করতে পারবে না। তো পিওডি কে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। প্রথমটা হচ্ছে ডিজায়ারেবল টু কাস্টমার্স, which basically refers to the relevance or the believability of your POD. মানেটা কি? রেলেভেন্স মানে হচ্ছে, ধরেন আপনি একটা হোটেলকে অ্যাডভার্টাইজ করলেন যে এটা সবচেয়ে টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই যে অ্যাট্রিবিউটটা এটা অনেক টুরিস্টের কাছে ইম্পর্টেন্ট হবে না ইফ দ্যাট হোটেল ডাজন্ট হ্যাভ আ ভিউ টু এনজয় ফ্রম দ্যাট হাইট। আপনি যা প্রোভাইড করছেন ওটা আপনার কনজিউমারের কাছে ডিজায়ারেবল হতে হবে বা রেলেভেন্ট হতে হবে। আরেকটা উদাহরণ হতে পারে, ধরেন ক্লিয়ার কোক, এটা খুব একটা হিট করেনি কারণ এটা ডিজায়ারেবল ছিল না কনজিউমারের কাছে। তো সেকেন্ড যে পয়েন্ট ওটা হচ্ছে বিলিভেবল হওয়া। সে আমি মাউন্টেন ডিউ এর পজিশনিং স্টেটমেন্টে বলেছিলাম যে মাউন্টেন ডিউ ক্লেম করছে যেটা বেশি এনার্জি প্রোভাইড করে। তো হোয়াট ইজ দ্য রিজন টু বিলিভ ইট? কজ ইট কন্টেইনস আ হায়ার লেভেল অফ ক্যাফিন, যেটা ওরা স্টেট করে দেয়। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো ডেলিভারেবল বাই দ্য কোম্পানি। যেহেতু কাস্টমাররা অলওয়েজ সবকিছু চাবে, এভরিথিং দ্যাট দে ক্যান গেট, তো এটা আপনার ডিসাইড করতে হবে যে টু উইচ এক্সটেন্ট ইউ ওয়ান্ট টু ডেলিভার মেইনটেইনিং আ প্রফিট মার্জিন এবং এনশিওরিং ফিজিবিলিটি। ওকে, ব্র্যান্ড এর কখনোই এরকম প্রমিস মেক করা উচিত না যেটা সে ডেলিভার করতে পারবে না। 3 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েটিং ফ্রম কম্পিটিটরস। তো কনজিউমার must be able to visually identify the difference that your brand is providing. আপনাদের বইয়ে একটা উদাহরণ আছে, স্প্লেন্ডা নামের একটা সুগার সামথিং মেবি টি সুগারের, যে তারা নিজেদেরকে ডিফারেন্সিয়েট করেছে এই ক্লেমের উপরে যে দো দে আর আ প্রোডাক্ট which is derived from sugar, কিন্তু তারা সুগারের কোনো ড্রব্যাকই কন্টেইন করে না, লাইক দে হ্যাভ লেস ক্যালোরিজ অর ডায়াবেটিক ফ্রেন্ডলি টাইপ। ওকে, তো এরকম একটা ডিস্টিংটিভ পয়েন্ট থাকতে হবে which differentiates your brand from your competitor brand. দেন আসছে পয়েন্ট অফ প্যারিটি। এগুলো হচ্ছে ওইসব অ্যাট্রিবিউট যেটা আপনি এক্সপেক্ট করেন যে থাকবেই ইন আ প্রোডাক্ট, মানে যেটা ওই
ক্যাটাগরি এর সব ব্র্যান্ডই অফার করবে টু মেক দ্যাট প্রোডাক্ট ভায়াবল। Point of parity are the attribute or benefit associations that are not necessarily unique to the brand but may in fact shared with other brands. তো পিওপি এর দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে ক্যাটাগরি পিওপি, একটা হচ্ছে কম্পিটিটিভ পিওপি। ক্যাটাগরি পিওপি হচ্ছে ওইসব অ্যাট্রিবিউট যেটা বাই ডিফল্ট একটা প্রোডাক্টে থাকবে বা আপনার কনজিউমার ওটাকে এসেনশিয়াল হিসেবে দেখে টু বি প্রেজেন্ট ইন দ্যাট প্রোডাক্ট, যেন আপনার প্রোডাক্টটা বা অফারিংটা ক্রেডিবল হয়। এই অ্যাট্রিবিউট গুলো নেসেসারি কিন্তু এনাফ না টু চুজ দ্যাট ব্র্যান্ড ওভার আদার্স। তো এটার এক্সাম্পল কি, ধরেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, তো আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন যে আপনাকে একটা এটিএম কার্ড বা একটা চেকবুক দিবে, বা আপনি ওখান থেকে গেলেই টাকা তুলতে পারবেন, রাইট? এটা হচ্ছে ব্যাংকদের ক্যাটাগরি পিওপি। সেকেন্ডটা হচ্ছে কম্পিটিটিভ পিওপি, which is negating a competitor's POD. POD কি? পয়েন্ট অফ ডিফারেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে কম্পিটিটরের পিওডি কে নিজের মধ্যে এনে পিওপি করে ফেলা। সে একটা ওরাল কেয়ার প্রোডাক্ট ফার্স্টে কোনো একটা ফ্লেভার লঞ্চ করলো, which is the first in the market. তো এটা কি? তাদের পিওডি উইথ অল দেয়ার কম্পিটিশন ইন দ্য মার্কেট। এখন যদি তার সব কম্পিটিশনও সেম ফ্লেভার লঞ্চ করে, তাহলে কি ওই পুরো মার্কেটে ওই ফ্লেভারটা পিওডি থেকে পিওপি হয়ে যাবে? আপনারা কি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তো নেক্সট হলো স্ট্র্যাডল পজিশনিং। এখানে দেখেন বলা আছে যে দুইটা ফ্রেম অফ রেফারেন্স থাকবে এবং ওয়ান সেট অফ পিওপি এবং ওয়ান সেট অফ পিওডি থাকবে। জিনিসটা কি? বেসিক্যালি point of difference for one category becomes point of parity for other category or vice versa. আমি যদি এটাকে এক্সাম্পল দিয়ে এই লাইনটাকে এক্সপ্লেইন করি, তাহলে সাবওয়ে প্রোভাইড বোথ হেলদি অ্যান্ড টেস্টি রিফ্রেশমেন্ট। তো এখানে পিওপি হচ্ছে টেস্ট এবং পিওডি হচ্ছে হেলথ। যখন আপনি সাবওয়েকে কম্পেয়ার করেন ম্যাকডোনাল্ডস বা কেএফসি এর সাথে, কারণ ওরা হেলথ কোশনটা এত খেয়াল রাখে না, কিন্তু দে অলসো প্রোভাইড টেস্টি ফুডস। আবার আপনি যদি এই সেম সাবওয়েকে হেলথ ফুড রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে পিওপি হবে হেলথ এবং পিওডি হবে টেস্ট, কারণ নর্মালি হেলদি ফুড টেস্টি হয় না। স্ট্র্যাডল পজিশনিং এর মাধ্যমে ব্র্যান্ডস মার্কেট কভারেজ অর কাস্টমার বেসকে এক্সটেন্ড করতে পারে। কিভাবে? দেখেন, আপনি যদি এখন হেলদি ফুড চান তাহলেও আপনি সাবওয়েতে যেতে পারেন, আপনি যদি টেস্টি ফুড চান তাহলেও আপনি সাবওয়েতে যেতে পারেন। আপনারা কি স্ট্র্যাডল পজিশনিং এর এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এটার আরেকটা এক্সাম্পল দেই, তাহলে মেবি আপনাদের একটু সুবিধা হবে। যেমন হচ্ছে বিএমডব্লিউ। বিএমডব্লিউ প্রোভাইডস লাক্সারি অ্যান্ড পারফরমেন্স কার। তো লাক্সারি কারের সাথে বিএমডব্লিউর পিওপি কি? পিওপি তো ম্যাম এটা লাক্সারি হবে। লাক্সারি হবে। তো এরকম একটা ব্র্যান্ড যেটা লাক্সারি অফার করে, তাদের সাথে পিওপি মানে পয়েন্ট অফ প্যারিটি হচ্ছে লাক্সারি, এবং পিওডি কি? পারফরমেন্স। আবার এরকম একটা ব্র্যান্ড যে পারফরমেন্স কার প্রোভাইড করে, সে ভলভো, তাদের সাথে পয়েন্ট অফ প্যারিটি হচ্ছে পারফরমেন্স এবং পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে লাক্সারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন যে পিওপি এবং পিওডি এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট ফর পজিশনিং আ ব্র্যান্ড? পিওপি। কেন? ঠিক বলেছেন, এক্সপ্লেইন করতে হবে। ম্যাম কারণটা হচ্ছে আমি যদি কোথাও যাই, আমার তো একটা বেসিক একটা ক্রাইটেরিয়া আছে যে আমার এটা দরকার। এই
এখন আমি তো আগে ওই জিনিসগুলো আগে ফুলফিল করবো, তারপর তো আমি মানে মেইন মানে কি ডিফারেন্স করছে সেটা দেখা আমার পরের বিষয়, কিন্তু আমার তো আগে আমার এসেনশিয়াল গুলো জিনিসগুলো ফুলফিল করা লাগবে। চমক, ভেরি গুড। তো পিওপি ইম্পর্টেন্ট কারণ দেখেন পিওডি কে কিন্তু আমি বেঞ্চমার্ক করতে পারি না। ব্র্যান্ড সাস্টেইনেবিলিটি পয়েন্ট অফ প্যারিটির উপর ডিপেন্ডেন্ট। একটা অ্যাট্রিবিউট দুই জায়গায় আছে, এই বেসিসে আমি কম্পেয়ার করতে পারবো। মানে ফার্স্টে আমার প্রোভাইড করতে হবে কমন অ্যাট্রিবিউট গুলো উইচ আর দ্য পিওপিস, দেন আমি প্রোভাইড করব পিওডি। কিন্তু যদি আমি কমন ফ্যাক্টরই প্রোভাইড করতে না পারি তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যে সে পিওপি প্রোভাইড করতে পারছে না, তার পিওডি দেখে আর কি হবে। ওকে,